আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মহাসম্মেলন থেকে যে বার্তা দিলেন আলেমরা। মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি করেছে কওমি আলেমরা। আজ মঙ্গলবার ৫ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশের আয়োজনে তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। এরপর জানাবো, আগামী ৮ই নভেম্বর শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় বিএনপি। এদিকে বেক্সিমকো এস আলম শো ১০ শিল্প গ্রুপে বসছে রিসিভার। ব্যাংক খাতে নানা নজিরবিহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশ এখন মহা আর্থিক সংকটে। এসব সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশি সংস্থা থেকে নিতে হচ্ছে ঋণ। এবার বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার পাচার করা বিভিন্ন কোম্পানিতে রিসিভার নিয়োগ দিচ্ছে সরকার। জানাবো, আওয়ামী লীগের ২৪ এমপি মন্ত্রীর বিদেশে নাগরিকত্ব রয়েছে, দুদকের অনুসন্ধান। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন ২৪ জনের দ্বৈত নাগরিকত্ব কারো কারো ক্ষেত্রে রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সাবেক দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না বললেন পরিবেশ উপদেষ্টা। বায়ু দূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানাবো, কমলা হ্যারিস যে ৫ কারণে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। সারা বিশ্বের চোখ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির মসনদ আগামী ৪ বছর কে সামলাবেন তা নির্ধারিত হতে আজ ভোট অনুষ্ঠান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ৫ই নভেম্বর সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বিভিন্ন রিপোর্ট বলছে ৫ কারণে এবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন কমলা হ্যারিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মহাসম্মেলন থেকে যে বার্তা দিলেন আলেমরা। মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি করেছেন কওমি আলেমরা। মঙ্গলবার ৫ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা শায়েখ বাংলাদেশের আয়োজনে তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা বলেন, আমরা জুবায়েরপন্থী নই। তাবলিগ জামাত সারা বিশ্বে যেভাবে চলছে সেভাবেই আমরা চলব। যারা ইসলামের নামে বিদ্বেষ ছড়াবে তাদের প্রতিহত করা হবে। এদিন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন, হেফাজতে ইসলামের শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাইখুল হাদিস আজিজুল হকের ছেলে মাওলানা মাহবুবুল হক বলেন, সাবধান, তাবলিগ নিয়ে সিনেমিনি খেলবেন না। বাঘেল লেজ দিয়ে কান চুলকানোর পরিস্থিতি খারাপ হতে পারে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আমরা ১৫ বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে এই সরকারকে বসিয়েছি। কেউ যদি রক্তচক্ষু দেখায় তবে আমরা তাদের চক্ষু উপড়ে ফেলব। জাতির পথপ্রদর্শক হবে আলেমরা। তাবলিগের রাহবারাও আলেমদের থেকেই হবে, অন্য কেউ নয়। যতটুকু সম্ভব তাবলিগের সিদ্ধান্তে আলেমদের ঘোষণার ভিত্তিতেই কার্যকর করা হবে। এ সময় কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা নিয়ে কথা বলেন আলেমরা। তারা দাবি তুলে বলেন, ওলামা কেরামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে। ইজতেমাও আলেমদের দ্বারা পরিচালিত হবে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়ার মাহমুদ বলেন, আগের আওয়ামী লীগ সরকার সাদের সব ফিতনা বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আওয়ামী লীগকে অনুসরণ না করে বিপরীত দিকে আসুন এবং তাবলিগের সমস্যা বুঝে সমাধান করুন। আমাদের পাশে ৫ লাখ মাওলানা ও মাশায়েখ রয়েছেন, তাদের সঙ্গে মাত্র ৪ থেকে ৫০০ মানুষ রয়েছে। এর আগে মহাসম্মেলনকে কেন্দ্র করে জনসমুদ্রের রূপ নেয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। তার আশপাশের এলাকা, সারা দেশ থেকে আগত ওলামা মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীরা ভিড় জমিয়েছে এখানে।
সম্মেলনের কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য 2019 সাল থেকে বিশ্ব ইজতেমার 2 পর্ব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্ব ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। 8ই নভেম্বরের শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী 8ই নভেম্বর রাজধানীর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি। এই শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় দলটি। এ লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ZM জাহিদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল সোমবার প্রস্তুতি সভা করেছে। মঙ্গলবার আজ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশগ্রহণ করবেন। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলন করেন জাহিদ হোসেন। তিনি বলেন, 8ই নভেম্বরের শোভাযাত্রা হবে সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ, যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর শোভাযাত্রা হবে। দিবসটি কর্মসূচির দিকনির্দেশনা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, 8ই নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা পর ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে। এছাড়াও 6 নভেম্বর আলোচনা সভা, 7ই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা। সভায় আরও অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান আহ্বায়ক আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ। বেক্সিমকো এস আলম শো 10 শিল্প গ্রুপে বসছে রিসিভার। ব্যাংক খাতে নানা রকম নজিরবিহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশ এখন মহা আর্থিক সংকটে। এসব সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশি সংস্থা থেকে নিতে হচ্ছে ঋণ। অথচ বাংলাদেশের কোটি কোটি ডলার পাচার করেছে বিগত আওয়ামী লীগ সরকারে মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে পাচারকারী ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে 10 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BFIU আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব প্রতিষ্ঠানে বসানো হতে পারে রিসিভার। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এস আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ, জেমকন, নাবিল ওরিয়ন শো আরও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান। রিসিভার নিয়োগ হওয়া প্রতিষ্ঠানগুলোর দায় মেটাতে পরে সম্পদ ক্রয় করে বিক্রি করে দেয়া হতে পারে। এছাড়াও যেসব প্রতিষ্ঠান অর্থ পাচার করছে ওই অর্থ ফেরাতে বিদেশি পরামর্শক ও প্রতিষ্ঠান নিয়োগ করা হবে, যারা সংশ্লিষ্ট দেশে অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্ক নির্ণয় ও দেশে ফেরানোর বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান ব্যাংক লুট ও অর্থ পাচারে জড়িত ওই প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ ও ক্রয় করে নিলামে উঠানো হবে। একাধিক সংস্থা দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে এরই মধ্যে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এ লক্ষ্যে গঠিত টাস্কফোর্স, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, CID, দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড প্রাথমিকভাবে কয়েকটি দেশে অর্থ পাচারের প্রমাণও মিলেছে। সেসব তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোতে পরামর্শক ও প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এরপর যারা দেশগুলোতে বাংলাদেশিদের পাচার করা সম্পদ নির্ণয় করে দেশে ফেরানোর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এরই মধ্যে যুক্তরাজ্য এ ধরনের পরামর্শ ও নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার IACC। প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। ওই সময় বাংলাদেশ ব্যাংক, দুদক, BFIU, অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন। সেখানে নির্ধারিত হতে পারে প্রতিষ্ঠানটি বাংলাদেশের কি বিষয়ে কাজ করবে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরানো, ব্যাংক থেকে লুটের প্রকৃত চিত্র তুলে আনতে এস আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সহ অগ্রাধিকারের ভিত্তিতে 10টি
10টি গ্রুপের বিরুদ্ধে কাজ শুরু হয়েছে। এর মধ্যে সাইফুজ্জামানের দেশে বিদেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্তের জন্য উচ্চ আদালত থেকে অর্ডার নেওয়া হয়েছে। এস আলমের দেশে বিদেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্তের আদেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এভাবে ওই 10টি গ্রুপের সম্পদ বাজেয়াপ্তের আদেশ চাওয়া হবে। উচ্চ আদালতের থেকে আদেশ পাওয়ার পর সুনির্দিষ্ট দেশগুলো থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে ফার্ম নিয়োগ দেওয়া হবে। ওই ফার্মের কাছে স্থানীয় আদালতের আদেশ পাঠানো হবে। এরপর তারা প্রতিষ্ঠানগুলোর পাচারকৃত সম্পদ নির্ণয় করে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। দুদকের অনুসন্ধান, আওয়ামী লীগের 24 এমপি মন্ত্রীর বিদেশে নাগরিকত্ব রয়েছে। দুদকের তথ্য সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সাবেক 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর নাগরিকত্ব রয়েছে যুক্তরাজ্যে। তারা হলেন আফম মুস্তফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলী। তাদের মধ্যে গত 15 সেপ্টেম্বর মাহবুব আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড রয়েছে সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 7 জন সংসদ সদস্যের। দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত যাদের নাম এসেছে তারা হলেন আব্দুস শহীদ, নসরুল হামিদ বিপু অর্থাৎ যিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, জুনায়েদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, আব্দুস সোবহান মিয়া গোলাপ, মাহফুজুর রহমান ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তাদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। দুদকের অনুসন্ধানে কানাডার নাগরিকত্ব রয়েছে এমন 6 জনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, অন্যরা সাবেক সংসদ সদস্য। এদের মধ্যে রয়েছে আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, আলাউদ্দিন আহমেদ, শামীম ওসমান, শফিকুল ইসলাম শিমুল ও হাবিব হাসান। দুদকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের নাগরিকত্ব রয়েছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারেফ হোসেনের এবং জাপানে থাকার অনুমতি রেসিডেন্ট কার্ড রয়েছে সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিমের। সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল 2 আসন তানবির হাসান ওরফে ছোটমনির জার্মানির নাগরিকত্ব রয়েছে এবং সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 11 এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিকত্ব রয়েছে। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। দুদকের অনুসন্ধানে 24 জনের নাম এসেছে। তাদের মধ্যে 5 জন এখন কারাগারে, বাকিরা গত 5 আগস্টের পর আর প্রকাশ্যে আসেনি। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে আর অনেকেই দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে বলে এমন সংবাদ পাওয়া গিয়েছে।